তার যে 7টা স্ট্যাটাস রিপোর্ট, তার সঙ্গে এই রায়ের কোনো মিল নেই। এই যে দুটো সিআইএসএফএল রিপোর্ট এবং ডিএনএ রিপোর্ট এলো, এইগুলো কি ফালতু? আমার ইচ্ছা আছে ওইটা নিয়ে নাটক করার, যে ভাঙা ঘরটাকে ঠিক করা হচ্ছে। আর একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য পাঁচটা আইপিএস অফিসার ঢুকে পড়লো অকুলস্থলে, ইনক্লুডিং সিপি। এখন আরটিআই করে জনগণের উচিত যে স্ট্যাটাস রিপোর্টের যে 7টা রিপোর্ট, সেই 7টা রিপোর্ট আমাদের সামনে আনতে হবে। একবার খোঁজ করে দেখুন জেলে কত লোক খুন হয়। আচ্ছা, এই যে আরজি কর রায় দোষী সাব্যস্ত হলো একজন এবং তারপর রায় দেওয়া হলো, এইটার সঙ্গে আপনি কি সহমত? মানে রায়টা নিয়ে? একদম না। আর রায় দিলেও বা কিছু যা আসতো না, কারণ 3টে ঘটনা আমার কাছে এখনো, 4টে ঘটনা আমার কাছে এখনো পরিষ্কার নয়। 1 নম্বর ঘটনা হচ্ছে স্নিফার ডগ একবারই এলো সেই দিন, তারপর আর এলো না। 2 নম্বর, হয় আমাদের চিফ জাস্টিস এবং জেবি পাদ্রিওয়ালা এবং সঙ্গের যিনি ছিলেন তারা ভীষণ ভালো অভিনেতা, তাদের চোখ মুখ খুব ক্লোজলি দেখতে পাচ্ছিলাম আমরা যখন পড়ছেন, একে অপরের দিকে তাকাচ্ছেন। তার যে 7টা স্ট্যাটাস রিপোর্ট, তার সঙ্গে এই রায়ের কোনো মিল নেই। এই সিবিআই এর কোর্টে দাঁড়িয়ে বলার কোনো মিল নেই। অজস্র লুপ হোলস। কেউ বিনীত গোয়েলকে ফোন করে কথা বলেনি, মুখ্যমন্ত্রীকে ফোন করে কথা বলেনি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আর কি। আর সবচাইতে মজার ব্যাপার যে এই যে দুটো সিআইএসএফএল রিপোর্ট এবং ডিএনএ রিপোর্ট এলো, যেখানে স্পষ্ট বলছে যে আরো 4টি পুরুষ এবং একজন মহিলার উপস্থিতি আছে, এবং সবচাইতে ডেঞ্জারাস সেই মহিলার উপস্থিতি পাওয়া যাচ্ছে হচ্ছে এই মেয়েটির যৌনাঙ্গের কাছে। এইগুলো কি ফালতু? মানে এগুলো কি হয়? এগুলো মিথ্যে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হলটা ভাঙা হলো, পুরো ইয়েটা। না, সেটা তো আমার ভয়ঙ্কর নাটক করার ইচ্ছে আছে। এই ভাঙা হল ঠিক করার জন্য এইবার চেষ্টা করা হচ্ছে। সেটার যে প্রসেসটা, 6 মাসের প্রসেসটা, মানে ফিনান্স থেকে ফাইনালি বেরোবে, তারপরে আসবে, যেটা 6 মাসের প্রসেস। আমার ইচ্ছা আছে ওইটা নিয়ে নাটক করার, যে ভাঙা ঘরটাকে ঠিক করা হচ্ছে। সেটা করতে গিয়ে কি হচ্ছে আর কি হচ্ছে, তাতেই বোঝা যাবে যে ওটা হয় না, যেটা ঘটেছে সেটা হয় না। কিন্তু আমার কাছে এইটা সবচাইতে মানে অদ্ভুত ব্যাপার। ওর বাবা মার যে 36টা প্রশ্ন আছে, সেই প্রশ্ন তো মানে এটা আপনারও প্রশ্ন, আমার প্রশ্ন, আমার ধারণা কোনো দুগ্ধপোষ্য শিশুরও প্রশ্ন হবে যে এইগুলো জানা হলো না কেন। তার থেকেও বড় কথা, আমি 4টের কথা বলেছিলাম, এই স্নিফার ডগ সে কোথায় গেল, সে কি পেল না, কেন পেল না? তার তো পাওয়ার কথা ছিল। যা নাকি সীমা পাহুজা পেয়েছিলেন ওপরে 8 তলায় গিয়ে অর্থোপেডিক সার্জারির ঘরটা। এটা একটা মানে, আর একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য পাঁচটা আইপিএস অফিসার ঢুকে পড়লো অকুলস্থলে, ইনক্লুডিং সিপি। সারা পৃথিবীর লোক জানে যে এই ধরনের কোনো হত্যাকাণ্ড বা কোনো মৃতদেহ যদি পাওয়া যায়, এমনি মৃতদেহ যদি পাওয়া যায়, আজকে আমি মরে ঘরের মধ্যে পড়ে থাকলে পুলিশ আগে এসে এটা কর্ডন করবে, কাউকে ঢুকতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। ফরেন্সিক টিম আসবে। সেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি পুলিশ হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এবং ঘরের মধ্যে অজস্র লোক। চতুর্থ যে প্রশ্নটা এখন আমার কাছে আরো জরুরি হয়ে দাঁড়াচ্ছে, যেটা সংবাদ, আমরা তো এগুলো সব সংবাদ মাধ্যম থেকে জেনেছি, আমরা তো আর নিজেরা কিছু জানি না। পাতার পর পাতা লেখা হয়েছে যে সন্দীপ ঘোষের
ড্রাইভারের বক্তব্য, স্যার 4:30 না ওইরকম একটা কোনো সময় আমাকে ডেকে পাঠিয়ে এসেছিলেন, 6:30 বাড়ি গেছেন, আবার 9:30 এসছেন। সেই আলোচনাটা কোথায় গেল? কেন মেডিকেল কাউন্সিলের মিটিং হয়েছে 9 আর 10 তারিখে, যে কারণে উত্তরবঙ্গ থেকে শুরু করে সর্বত্র লোকজন ছিল, মানে ওদের যারা যারা লোক তারা সব ছিল ওখানে, এই 9 আর 10 তারিখের মিটিং এর উল্লেখ নেই মিনিটসে? কেন কেন উল্লেখ নেই মিনিটসে? তা সুতরাং এটা একটা মানে মানে বৃহৎ রাষ্ট্রীয় মদতে খুন, এবং এমন কাউকে বাঁচানোর চেষ্টা করছে। বাঁচানোর আসল চেষ্টাটা যেটা হচ্ছে আমার নিজের মনে হয়, প্রথমত আমি মনে করি যে এই মেয়েটি দুর্নীতির শিকার হয়েছে। একটা দুর্নীতি যে চলছিল সেগুলো এই মেয়েটির মৃত্যুতে আরো বেশি করে বেরিয়ে এলো সকলের সামনে। আমার মনে হয় এর শুরু হচ্ছে ইলেকটোরাল বন্ড থেকে, যে যারা এই সমস্ত ওষুধ কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ডে চাঁদা দেয় এবং জাল ওষুধ বিক্রি করে, সেটা সরকারি অনুমোদনে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এইটাই মানে ওইটা যদি বেরোতে আরম্ভ করে তাহলে পুরোটা বেরোতে আরম্ভ করবে। মানে শিক্ষাতে যা চুরি হয়েছে, পুরোতে যা পুরো ব্যবস্থায় যা চুরি হয়েছে, মানে যে এদের যে মন্ত্রী জেলে ছিলেন আর কি, রেশনে যা চুরি হয়েছে, তার যে সম্মিলিত যে টাকাটা, শুধু স্বাস্থ্য ব্যবস্থায় যে চুরিটা এবং দুর্নীতিটা হচ্ছে তার সমগোত্রীয় এত বড় টাকা আছে ওখানে। সেইটা বাঁচানোর জন্যই এই এত কিছু মানে কৃতকৌশল করা হচ্ছে, এবং এমন সংগঠিত প্রমাণ লোপাট খুনটা হয়েছে অন্য জায়গায়, শরীরটাকে সরিয়ে নেওয়া হয়েছে অন্য জায়গায়। সকলের নজর যতক্ষণ থাকবে ততক্ষণ খুনের ওখানে যা যা ঘটেছে তার সব প্রমাণ লোপাট হয়ে যাবে। খুনটা যারা করেছে স্পষ্ট তাদের মধ্যে ডাক্তার আছে, তার কারণ যেটা সংবাদ মাধ্যম থেকে পাচ্ছি 24টা আঘাতের মধ্যে 12টা আঘাত না 14টা আঘাত হচ্ছে স্ক্যালপেলের, এবং যখন জ্যান্ত ছিল। এরকম নৃশংসভাবে একটা মেয়েকে মেরে দেওয়া, এবং মোটিভ কেন মারলো, এই মারার পেছনে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার পেছনে এই যে এত বড় একটা চক্রান্ত, এই পুরোটা। কিন্তু একদিকে তো আমি বলবো যে এটা ভালো হয়েছে যে যাবজ্জীবন দিয়েছেন, কারণ যদি যাবজ্জীবন না দিতেন, যদি ফাঁসি সত্যি হতো। আপনি শুধু এর মধ্যে গিয়ে একবার খোঁজ করে দেখুন জেলে কত লোক খুন হয়, এই তথ্যটা বার করে ফেলুন। আমার মতে এখন আরটিআই করে জনগণের উচিত যে স্ট্যাটাস রিপোর্টের যে 7টা রিপোর্ট, সেই 7টা রিপোর্ট আমাদের সামনে আনতে হবে। যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছিল সেই স্ট্যাটাস রিপোর্ট মানে আরটিআই করে জনগণের সামনে আনুন, আমরা দেখব এই স্ট্যাটাস রিপোর্টে কি ছিল। মজাটা হচ্ছে যেই মুহূর্তে জগদীপ ধনখড়েকে ইমপিচ করার প্রশ্নটা উঠলো, আর আদানিকে নিয়ে প্রশ্নটা উঠলো, এবং যেই মুহূর্তে তৃণমূল অ্যাবস্টিনেট হয়ে গেল, তারপরের থেকেই সমস্ত বেরোতে আরম্ভ করলো, জামিন পেতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে সিবিআই উইথড্র করে দিল। সিবিআই কিছু বলে না, কিচ্ছু করে না, এবং কে করে না। আমি অনেকগুলো জায়গায় বলেছি যে আমার ভীষণ এই চূড়ান্ত অন্ধকারের মধ্যে একমাত্র আশার আলো হচ্ছে সীমা পাহুজা। তার কারণ তিনি দুটো আলাদা আলাদা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন।
তাতে একটাই জিনিস প্রমাণিত হয় অন্তত ভারতবর্ষের বুকে, যে এই মহিলা কোনো পলিটিক্যাল বসের ধার ধারে না। যদি ধার ধারতো তাহলে দুটো আলাদা আলাদা প্রধানমন্ত্রীর কাছ থেকে পেত না। কংগ্রেস এবং বিজেপি এই দুজন আলাদা প্রধানমন্ত্রী, তাদের কাছ থেকে উনি মেডেল পাচ্ছেন, এই একটা আশার আলো ছিল। সেই আশার আলোটাও তার মধ্যে দেখুন, আর একটা সাপ্লিমেন্টারি যে চার্জশিট দিয়েছিল, যেটা গভর্নমেন্ট কিছুতেই জমা দিতে দেবে না। ফলত এইটাতে আরো বেশি প্রমাণিত হয় যে গভর্নমেন্ট, মানে এমনিতে তো সর্বত্র প্রমাণিত হয় যে গভর্নমেন্ট ভয়ঙ্করভাবে যুক্ত ছিলেন, ভয়ঙ্করভাবে। সারাক্ষণ ধরে বিনীত গোয়েল মাননীয়ার সঙ্গে কথা বলে গেছেন, তারপর এসে ফোন করে বলছেন যে মাননীয়া আপনার সঙ্গে কথা বলতে চান, ওই দিন ওই 9 তারিখে ওর বাবা মার সঙ্গে। তো বিনীত গোয়েলকে এখানে প্রশ্ন করা হলো না যে কি কথা হয়েছে আপনার সঙ্গে। উনি যে মনিটর করছিলেন সারা রাত বা সারা দিন ধরে, কি নিয়ে মনিটর করছিলেন, আর একজন আইপিএস অফিসার কত টাকা মাইনে পায়, যে সে একটা অত বড় নোটের বান্ডিল তার বাবা মায়ের হাতে গুঁজে দিতে দেওয়ার, কারোর খাটের তলা থেকে তো বেরিয়েছে সেটা। সেই খাটের তলাটা কার নির্দেশে দেহ, বাবা মার বলা সত্ত্বেও কার নির্দেশে দেহ রাখা হলো না, দ্বিতীয়বার ময়না তদন্ত করা হলো না, কার নির্দেশে অপূর্বকে নিয়ে আসা হলো। কারণ এই অপূর্ব হচ্ছে সেই অপূর্ব, আগেরবার যখন এই সন্দীপ ঘোষের নামে চার্জশিট দেওয়া হয়েছিল, এই অপূর্বই ক্লিনচিট দিয়েছিল। আর আরো মজার ব্যাপার, ডক্টর আক্তার আলী যা তার রিপোর্ট জমা দিয়েছিলেন সমস্ত ডিপার্টমেন্টে, ইনক্লুডিং চিফ মিনিস্টার, যা দিয়েছেন সেগুলো সব পাওয়া গেল সন্দীপ ঘোষের বাড়িতে। মানে এর থেকে মানে দুর্ভাগ্যজনক হাস্যকর আর অবস্থা হতে পারে না। এবং আমি বলবো এখানে প্রধান বিরোধী দলনেতা বা দল, তাদের দেখুন একটা কথা, প্রতি সপ্তাহে একবার করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরে দিদি ক্যা হো রা হ্যায় ইয়ে বক্তৃতা দেন এইখানকার পশ্চিমবঙ্গের বিষয়ে। আর এই বিষয়ে একটা শব্দ খরচা করেননি। যদি সত্যি এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি মুক্ত করে বিজেপি এই থেকে রামরাজ্যে প্রতিষ্ঠা করবে বলে মনে করতেন, এর থেকে ভালো সুযোগ আর কিছু ছিল না। তো করলো না কেন? তার কারণ কোভিডের সময় যে 27টা বিল, যা অত্যন্ত জনবিরোধী বিল, শ্রম আইন থেকে শুরু করে কৃষি আইন থেকে শুরু করে 27টা বিল পাস করেছে, তাতে তৃণমূল একটা জায়গাও কোথাও বাধা দেয়নি, দিতে পারত। ঠিক এই কারণেই বামেদের সরানো হয়েছিল। 15 বছর ধরে এই প্রায় একই রকমের সংখ্যা নিয়ে তারা বসেছিল এবং প্রত্যেকটা বিলে অ্যামেন্ডমেন্ট চেয়েছিল। এবং যে অ্যামেন্ডমেন্টের অন্যতম বিষয়, আমি পড়াশুনো করে যা দেখেছিলাম, আমারও খুব রাগ হয়েছিল। আমি দেখি তো কি নিয়ে প্রত্যেকবার বাধা দেয়। দেখতে পেলাম যে তারা বাধা দিচ্ছে একটাই কথা বলে, যে আপনি ওপেন করুন, নতুন সময়, সারা বিশ্ব জুড়ে ব্যাপারটা ঘটছে, আমাদের দেশেরও হওয়া উচিত, ওপেন করুন, কিন্তু দায় নিতে বলুন। সে রাতারাতি সব টাকা নিয়ে গুটিয়ে পালিয়ে যাবে, তার কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু উদাহরণ হিসাবে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ দেওয়া হয়েছিল, মানে বামেরা দিয়েছিল, হচ্ছে ভূপাল, যে দায় ছিল না বলে তারা পালিয়ে যেতে পেরেছিল। অ্যামেন্ডমেন্ট চেয়েছিল, বন্ধ করতে বলেনি। জনবিরোধী বিল সেটা যেমন বলেছে, তেমনি অ্যামেন্ডমেন্ট চেয়েছে। একই রকম ভাবে তৃণমূল আজকে ঠিক যে কারণে মাননীয়া এক অসাধারণ অবস্থায় বসে রয়েছেন 29 জনকে নিয়ে, যে ইন্ডিয়া জোটেও বলছে যে আমি যদি ওপাশে চলে যাই তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে, আবার
বিজেপিকেও বলছে যে আমি যদি আবার ওদিকে চলে যাই তোমরা বিপদে পড়ে যাবে, কারণ তুমি যে দুটো ক্রাচ নিয়ে হাঁটছো যে কোনো দিন এই ক্রাচ দুটো খুলে বেরিয়ে চলে যাবে, আমি কিন্তু একমাত্র ভরসা। ফলত এই বার্গেনটা করতে পারছেন উনি। তো এর ফল হচ্ছে এটা। কিন্তু এই এখানে একটা বই আছে, আপনি যদি পড়েন আর কি, লিডারলেস রেভলিউশন বলে একটা বই আছে। কিন্তু সেই সবকটা লিডারলেস রেভলিউশন মুখ থুবড়ে পড়েছে, কারণ তারা নিজেদের মনে করেছিল অরাজনৈতিক। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, সত্যি তো এবার আমি তো 90 সাল থেকে মিছিলে হাঁটছি, মোটামুটি আমি চিনি কারা থাকবে কারা থাকবে না। কিন্তু এবার আমি সত্যি প্রায় কাউকে চিনি না। এমন সমস্ত মানুষ, এমন সমস্ত মুখ যারা জীবনে কোনোদিন মিছিলে হাঁটেননি, অথচ তারা সেই সময় মিছিল খুঁজছেন। রাত 2:30টার সময় স্বাস্থ্য ভবনের সামনে যখন ঘোষণা হলো, আমি ছিলাম, বৃষ্টি পড়ছে, যে কাল 4:30টার সময় মেট্রোর তলা থেকে মিছিল হবে স্বাস্থ্য ভবন পর্যন্ত। তা আমি একটা সংশয় নিয়ে বাড়ি এসেছিলাম যে রাত 2:30 বলছে, কি মিছিল হবে, আচ্ছা যাই। আমি তো ছিলাম সামনে যাই, গিয়ে দেখি 30,000 লোক দাঁড়িয়ে রয়েছে। সত্যিই ছিল। কিন্তু তুমি মানে তার যে রাজনৈতিক অভিমুখ, কারণ তুমি রাষ্ট্রের সাথে লড়তে গিয়ে অরাজনৈতিক লড়াই লড়তে পারো না। রাষ্ট্রটা অরাজনৈতিক নয়, যে দল সেই রাষ্ট্রের ক্ষমতায় রয়েছে সেই দলটা অরাজনৈতিক নয়। যদিও তৃণমূলকে আমি মনে করি হচ্ছে কংগ্লোমারেশন অফ ক্রিমিনালস, ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি, কংগ্লোমারেশন অফ ক্রিমিনালস। তারা তো সরকার চালাচ্ছে, এবং তারা সবচাইতে বড় একটা জিনিস করে ফেলেছে, তারা যে দুর্নীতি করবে সেই দুর্নীতির ভাগিদার শেষ সমাজের সর্বস্তরকে সঙ্গে নিয়ে ফেলেছে। যে টাকাটা তার পাওয়ার কথা নয়, সেটা যে এই মুহূর্তে তার হাতে যায়, সে তো সেই দুর্নীতিরই ভাগিদার হয়ে পড়ে, এবং তাকে এবার সে তো আর দুর্নীতি নিয়ে কোনো কথা বলতে পারবে না, যেটা এখন ওদের ভীষণ রকম কথাবার্তা, যে মানুষ এখন আর দুর্নীতি নিয়ে কোনো মাথা ঘামায় না। কেন ঘামায় না ঘামাবার পিছনে কারণ কি? আমি যখন কাউকে একজনকে, মানে আমি কৃপাখালীর ওই 9 বছরের মেয়েটিকে রেপ করে মেরে ফেললো না, কৃপাখালীতে গিয়েছিলাম। আমি অনেকগুলো জায়গাতে গিয়েছি, যাই হোক সেখানেও গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি যখন বললাম যে আপনারা যে এত রকমের ভাতা পাচ্ছেন, সেটাই কি ঠিক? কারণ এই ভাতাগুলো আসছে কোত্থেকে? এই ভাতাগুলো আসছে, এর আগেও ছিল, কংগ্রেসি জমানা থেকে এই মানে অনেক রকমের ভাতা ছিল, তারপর বামফ্রন্টের জমানা আরও কিছু ভাতা অ্যাড হয়েছে, তারপর উনি এসে ওই ভাতাগুলোরই নাম পাল্টে এদিক ওদিক করেছেন। এতগুলো ভাতা পাচ্ছেন, এই ভাতাটা আসছে কোত্থেকে? আপনি চাল কেনেন, ডাল কেনেন, তেল, সাবান, জামা, জুতো যা কেনেন তাতে একটা ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকা থেকে আপনার পাওনা কিন্তু হচ্ছে 10 টাকা। আপনার জন্য স্কুল তৈরি হবে, রাস্তা তৈরি হবে, খাল কাটা হবে, ইত্যাদি ইত্যাদি, 10 টাকা আপনি পান। আর আপনার হাতে 8 আনা ধরিয়ে দিয়ে বলছে এই তো আমি দিলাম। জ্যোতি ঘোষের কি ট্যাক্সাল ছিল নাকি? না সিদ্ধার্থ শঙ্কর রায়ের ট্যাক্সাল ছিল? না মমতা ব্যানার্জি টাকা ছাপেন? দিদি দিচ্ছে শব্দটার মানে কি? আমারই টাকা, তো আমারই টাকা, কিন্তু আমার 10 টাকা পাওয়ার কথা ছিল, আমার কর্মসংস্থান হওয়ার কথা ছিল, তারই নাম উন্নয়ন। কর্মসংস্থান হলেই উন্নয়ন হয়। মহিলাদের স্বাস্থ্য এবং জীবন এবং জীবিকা আরেকটু বাড়লে তার নাম উন্নয়ন। শিশুরা পুষ্টি পাবে, তার নাম উন্নয়ন। তারা শিক্ষা পাবে, তার নাম উন্নয়ন। এগুলো কোনোটাই তো ঘটছে না। আজকে স্বাস্থ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রী, তিনি জেলে আছেন, তিনি 8,000 টাকার ফল খান, আর এদিকে মিড ডে মিলের 8 টাকাও দিচ্ছে না। এইটা আমি বুঝে পাই না। মানে বামপন্থীরা নিশ্চয়ই গিয়ে বলে। মার্ক টোয়েন একটা কথা বলেছিলেন, আমি ভীষণভাবে সেই কথাটা ভীষণ মনে রাখি।
মার্ক টুয়েন বলেছিলেন মানুষকে বোকা বানানো সোজা, সবচেয়ে কঠিন হচ্ছে যে তাকে যে বোকা বানানো হয়েছে সেইটা তাকে বোঝানো যে তুমি বোকা বনেছ। কিন্তু আবার উল্টো দিকে আর একটা কথা আছে, এই বামেরা যেমন মনে করেছিল তারাই থেকে যাবে, 50 বছর থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমি তখন বামেদের একটা কথা বলেছিলাম যে একটা কমিউনিস্ট পার্টি যখন তৃতীয় সূত্রটা ভুলে যায় যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা যখন একটা কমিউনিস্ট পার্টি ভুলে যায়, তো দক্ষিণপন্থী পার্টি ভুলে যেতেই পারে, সেটা ভুলে যাওয়াটা তার স্বাভাবিক, সে স্থিতাবস্থা চায়। আপনারা তো এসেছিলেন রিলিফ দিতে, আপনারা জানতেন যে এই গোটা অবস্থায় বিপ্লব সম্ভব নয়, রিলিফটুকু দেবো, মানুষকে একটা রিলিফ দেবো, রিলিফ দিতে এসেছিলেন, দিতে চেয়েও ছিলেন। কারণ সিঙ্গুরটা যদি আজকে সত্যি সত্যি ঘটতো তাহলে আমরা 25 বছর এগিয়ে যেতাম। করতে দেওয়া হয়নি, কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেক্রেটারি অফ দ্য স্টেট, তার মানে ভিসিনিটিতেই পশ্চিমবঙ্গ বলে কি বস্তুতে তার থাকার কথাই নয়, তিনি এসে মিটিং করছেন এখানে। যে রাস্তার ওপর বসে এত ধর্ণা হলো সেই রাস্তাটা কেন্দ্রীয় সরকারের, সিআইএসএফ এর ওখানে এসে বা বিএসএফ এর ওখানে ঢুকে, বিএসএফ দরকার নেই, ওটা বর্ডার সিকিউরিটি ফোর্স, কিন্তু সিআইএসএফ কেন্দ্রের প্যারামিলিটারি সরকার, কেন্দ্রের যাবতীয় যা কিছু আছে তাকে রক্ষা করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এসে ধরে তুলে দিতে কতক্ষণ লাগতো? বড়জোর 20 মিনিট, দু কোম্পানি এসে নামতো, 20 মিনিট লাগতো তুলে দিতে। বদলে আমরা কি পেলাম? বদলে দেখলাম রাজনাথ সিং বসে আছেন ওখানে, বদলে দেখতে পেলাম যে প্রণব মুখার্জি 2টো হেলিকপ্টার দিয়েছেন। তার কারণ ওই যে 90 সাল থেকে দরজা খোলার ব্যবস্থা হয়েছিল এবং সেই দরজা খোলাকে আটকে দেওয়ার কথা ভেবে বামেরা অ্যামেন্ডমেন্ট চেয়েছিল, সেটা কাউকে বলা হলো না। বামেরা বলেনি যে এগুলো করতে দেবই না, বলা হয়নি। এই যেমন কম্পিউটার নিয়ে বলা হয়ে থাকে, যে বামেরা তো অন্য আর্গুমেন্ট করেছিল। বামেরা আর্গুমেন্ট করেছিল যে কম্পিউটারটা এখানে এলে এটা একটা জনবহুল দেশ, সেই দেশে কর্মসংস্থান ব্যবস্থাটা আগে করি, কম্পিউটার তো আসবেই, প্রযুক্তিকে তো আটকানো যাবে না, কিন্তু কর্মসংস্থানটাও সবচেয়ে বড় করে ভাবতে হবে, কারণ তাদের এটা ভবিষ্যৎ লুকিয়ে জনবহুল দেশ। আজকে আমাদের পৃথিবীর সবকটা দেশ লোভে চকচক করছে, তাদের লালা ঝরছে যে একটা দেশ, যে দেশের 64% নাগরিকের বয়স 40 বছরের নিচে, জাপান বৃদ্ধ হয়ে গেছে, মানে গোটা দেশটার 60% মানুষ আজকে 60-এর উপরে বয়স, ক্যানাডায় লোক নেই, তারা সারা পৃথিবীর কাছে হা হা করে বলে বেড়াচ্ছে, ওগো ওগো এসো গো এসো, আমাদের এখানে এসো, আমাদের কাজ করার লোক নেই। মনে থাকতে পারে একটা সময় ইংল্যান্ড, তারা এখানে তাদের কর্মচারীর অভাব ছিল, তারা এখানে ইন্ডিয়াতে উড়ে এসে নাকি গভর্নমেন্টের কাজ করে সেই ফাইলগুলো নিয়ে যাবে। এর মনে থাকার তোমার কথা নয়, কারণ তখন খুবই শৈশবাবস্থা তোমার। তো এইগুলো যখন হচ্ছে, সেই দেশে 8.5 কোটি এমন মানুষ যারা কোনোদিন, মানে তথ্য, 8.5 কোটি এমন মানুষ যারা কোনোদিন লেখাপড়া করার কোনো সুযোগ পায়নি, তারা লেখাপড়া করার কোনো জায়গাতেই ছিল না, যাদের কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কাজ করারও কোনো সম্ভাবনা নেই, তারা বেঁচে আছে হচ্ছে ওই 2 কেজি আনাজ না কত কি আছে তার উপর। এদের দিয়ে তো যা খুশি করানো যায়, এদের দিয়ে গুজরাটের দাঙ্গাও করানো যায়, এদের দিয়ে কেরালায় গিয়ে ওই চার্চ ভাঙানো যায়, সারা ভারতবর্ষ জুড়ে এদের দিয়ে করা যায়। আর আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এক্ষুনি গুগল খুলুন, গুগল খুলে আপনি দেখুন যে টেররিস্ট অ্যাটাক অন ইন্ডিয়া, আপনি এক্ষুনি যেটা দেখতে পাবেন, এক্ষুনি হাতের কাছে থাকলে যে এক্ষুনি দেখুন টেররিস্ট অ্যাটাক অন ইন্ডিয়া, এটা সালগুলো তাকিয়ে দেখুন। অদ্ভুতভাবে বিজেপির ভোটের সময় এই তস্কর-ই-লইবা অ্যাক্টিভেটেড হয়ে যায়।
বাকি সময়টা সব আক্রমণ হয় হচ্ছে এই ভেতরে, দেশের ভেতরে। আর কাশ্মীরে আক্রমণটা শুরু হয় হচ্ছে ঠিক ভোটের সময়।